ভোট পর্ব চলছে জোর কদমে, পাল্লা দিয়ে চলছে কোটি কোটি টাকা খরচ করে বিজেপি ও প্রধানমন্ত্রীর প্রচার। টিভি, খবরের কাগজ, সামাজিক মাধ্যম, রাস্তাঘাট সর্বত্র ঢেকে গেছে মোদির প্রচারে। অর্থনীতির বিশেষজ্ঞরা বলছেন, এত খরচের নির্বাচন ভারতে এর আগে কখনো হয়নি। আর এর ফল কি হতে পারে তা নিয়ে অনেক আশঙ্কাও আসছে। আপ কি বার 400 পার হলে সংবিধান পাল্টে ফেলার কথাও এর মধ্যেই প্রকাশ্যে বলে ফেলেছেন বিজেপি নেতারা। কিন্তু এর মধ্যেই আন্তর্জাতিক স্তর থেকে এমন কিছু খবর এসেছে যা আগামী দিনে আমাদের মাসিক খরচের হিসেবটাই পাল্টে দিতে পারে। সেরকমই ইঙ্গিত কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে। না, কংগ্রেস জিতলে আপনার সোনাদানা এমনকি মঙ্গলসূত্র কেড়ে নেবে বা ঘরে ঢুকে সম্পত্তির এক্সট্রা করবে গোছের কথা নয়। হিন্দু মুসলমান বিভাজনের কথাও নয়। এই খবরটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং এই খবর কিন্তু গদি মিডিয়া আপনার সামনে আনবে না। আজকের এই এপিসোডে আমরা সেই আশঙ্কা কেন জোরদার হচ্ছে তার প্রতিটি ইঙ্গিত নিয়ে একে একে বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবেন। আপনাদের এই সহায়তাটুকু ছাড়া আমি যে ধরনের ভিডিও করি তা বেশি মানুষের কাছে পৌঁছানোর আর কোনো উপায় নেই। যারা আমার চ্যানেল প্রথম দেখছেন তারা ভিডিও সেকশানে গিয়ে আরও ভিডিও দেখতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। সাম্প্রতিক বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জোর গলায় বলেছিলেন, ভারতের অর্থনীতি খুব মজবুত এবং শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে, ফলে আগামী দিনে আশঙ্কার বিশেষ কোনো কারণ নেই। কিন্তু সত্যিই কি তাই, নাকি এসব ভোটের লোক ভুলোনো কথা? 10-10টা বছর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশ শাসনের পর ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে মোদী সরকার? আর ভোটে জিতে ক্ষমতায় এলে আম জনতার হাল কি হতে পারে, আজ সেই চর্চাই করব। প্রথমে একটু তাকানো যাক আন্তর্জাতিক পরিস্থিতি ও ভারতে তার প্রভাবের দিকে। সম্প্রতি চরমে উঠেছে ইরান ও ইসরায়েলের সম্পর্ক। ঘোষিত যুদ্ধ এখনো না হলেও যে কোনো মুহূর্তেই তা শুরু হয়ে যেতে পারে। এই আশঙ্কার জেরেই আন্তর্জাতিক তেলের বাজার চড়তে শুরু করে দিয়েছে। ভারতকে তার প্রয়োজনের বেশিরভাগ পেট্রোল, ডিজেল বিদেশ থেকে আমদানি করতে হয়। তার জন্যে সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ ডলার খরচ করতে হয় ভারতকে। এক্ষেত্রে সেই খরচ এর মধ্যে চড়চড়িয়ে বাড়ছে, ফলে দেশের সঞ্চয়ে থাকা মূল্যবান ডলারের ভাড়ারেও টান পড়ছে। আর এতে একটু একটু করে দুর্বল হচ্ছে ভারতের টাকা। খুব সহজ করে বললে এটাই হলো আন্তর্জাতিক পরিস্থিতিতে পেট্রোল, ডিজেলের সঙ্গে ভারতীয় অর্থনীতির সম্পর্ক। আর এর ফলেই এশিয়ার সেরা শক্তিশালী মুদ্রার তালিকায় ক্রমশ নিচে নামছে ভারতের টাকা। কিন্তু এমন অবস্থা কেন হলো? গত 10 বছরে বিভিন্ন সময় কখনো প্রধানমন্ত্রী, কখনো তার মন্ত্রীরা দেশের অর্থনীতির মজবুত হওয়ার বুলিয়া উড়ে গেছেন। কখনো বিভিন্ন পরিসংখ্যানের ভিত্তি বদল করে দিয়ে মনমতো হিসেব তৈরি করে সগর্বে ট্রিলিয়ন ডলারের গালগল্প বাজারে ছেড়েছেন। বিজেপি আর মোদির ভক্তদের এই প্রচারে ধোঁয়া দিয়েছে তাবৎ গদি মিডিয়া। কিন্তু উন্নয়নের এই দ্রুত বৃদ্ধির দাবি যে আসলে অর্ধসত্য এবং অবাস্তব, সেটা ফের প্রকাশ হয়ে গেছে সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ সমীক্ষায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপদেষ্টা সংস্থা ডেলয়েট একটি সমীক্ষায় জানিয়েছে, চলতি বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.6% দাঁড়াবে। আটকে ওঠার কিছু নেই, এটাই বলেছে ডেলয়েট। শুধু এই নয়, আরও এক ধাপ এগিয়ে তারা জানিয়েছে জিডিপির হার এর থেকে আর বাড়বে না। দেশে খুচরো জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, দেশের আমদানি এবং রপ্তানির তুলনামূলক অবস্থা ইত্যাদি বিষয়ে বিস্তর সমীক্ষা চালিয়েই ডেলয়েট এই সিদ্ধান্তে এসেছে। আপনার চোখ কপালে উঠলেও কিচ্ছু করার নেই। আপনি বলতেই পারেন, এই তো কিছুদিন আগেই আমাদের রিজার্ভ ব্যাংক জানিয়েছিল ভারতের জিডিপি বাড়বে 7% হারে। ঠিকই বলছেন,
তখনই কিন্তু রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন জানিয়েছিলেন, সরকার বা দেশের রিজার্ভ ব্যাংক দেশের উন্নয়ন বা জিডিপি সম্পর্কে যা দাবি করছে তার পুরোটা সঠিক নয়। ডেলয়েট সেই কথাটাই কিন্তু একেবারে তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছে, যার প্রতিবাদ করতে সাহস করছেন না কেউই। এবার আসুন আমাদের আমজনতার রোজকার জীবনে এর ফল কি হতে পারে সেদিকে একবার চোখ ফেরানো যাক। আমাদের প্রতিদিনের বাজারে খাদ্যশস্য, শাকসবজি, চিনি, মাছ, মাংস, ডিম, রান্নার তেল প্রতিটি জিনিসের দামেরই ঊর্ধ্বগতি অব্যাহত আছে। মাঝে পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে ভারত থেকে পেঁয়াজ অন্য দেশে রপ্তানি করা সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল কেন্দ্র। এখনো সেই নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে যায়নি। অর্থনীতির জটিলতায় না গিয়ে সোজা কথায় বলা যায়, আগে 100 টাকায় বাজারে যতটুকু জিনিসপত্র পাওয়া যেত এখন তার চেয়ে কম জিনিসপত্র পাওয়া যায়, বা ওই পরিমাণ জিনিসপত্র কিনতে গেলে আপনাকে আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হয়। সোজা কথায় এই হলো মুদ্রাস্ফীতির ফল। ডেলয়েট জানিয়েছে, ভারতের রিজার্ভ ব্যাংক যদি মুদ্রাস্ফীতির হার 4% আশেপাশে ধরে রাখতে না পারে তাহলে উন্নয়নের হারও ধরে রাখা সম্ভব হবে না। কিন্তু জিনিসপত্রের দাম কমার তো কোনো সম্ভাবনাই নেই। কোনো জিনিসের দাম আগের মাসের চেয়ে কম হয়েছে এমন কি দেখতে পাচ্ছেন? কিন্তু এর চেয়েও ভয়াবহ কথায় এবার আসব, যাতে জিনিসপত্রের দাম কেন বাড়বে তা বিশ্লেষণ করা হবে। গত 5 বছরে একাধিক অর্থনৈতিক সমীক্ষায় দেখা গিয়েছে ভারতের বেশিরভাগ অর্থ জমা হয়েছে অল্প কয়েকজন শিল্পপতির হাতে। তাদের সম্পদের পরিমাণ বেড়েছে বিপুল হারে। এদের কেউ দেশের বেশিরভাগ এয়ারপোর্টের মালিকানা হাতে নিয়েছে, কেউ দেশের একাধিক রাজ্যে বেসরকারি বন্দর তৈরির বরাত পেয়েছে, কেউ বা দেশের ভোজ্য তেলের বিশাল বাজারের বেশিরভাগটাই নানান সরকারি নিয়মের ফাঁক গলে দখল করে নিয়েছে। তালিকা বাড়িয়ে লাভ নেই, শুধু একটা কথা উল্লেখ করতে হবে, এরা সবাই কিন্তু সরকারি ব্যাংক থেকেই কি কায়দায় যেন টাকা বের করে কারবার করছেন। আর দরকার পড়লেই সরকার তাদের ঋণও মাফ করে দিচ্ছে। বিনিময় এরা কি দিচ্ছে? ইলেকশন বন্ডের দিকে তাকালেই আসল ছবিটা কিছুটা পরিষ্কার হতে পারে। কেন্দ্রীয় নীতির সুফল যারা ঘরে তুলেছে তারাই ইলেকশন বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলকে তা ফেরত দিয়েছে নাজরানা হিসেবে। এই টাকাও আবার পরে উৎপাদন খরচের বৃদ্ধি দেখিয়ে বাড়ানো হচ্ছে জিনিসপত্রের দাম। মানে এই হাজার হাজার কোটি টাকা যাচ্ছে আমজনতার পকেট থেকেই, কিন্তু অন্ধভক্তরা প্রচারের ঠেলায় তাতেই নাচছেন। চিনি, আলু, ভোজ্য তেল বা কাপড় শিল্পের মতো বড় বড় ক্ষেত্র সংশ্লিষ্ট রাজ্য তথা দেশের বিভিন্ন অংশের অর্থনীতি এবং রাজনীতি নিয়ন্ত্রণ করে। যেমন উত্তরপ্রদেশের রাজনীতি তথা অর্থনীতি আসলে চিনিকল নির্ভর। উত্তরপ্রদেশে ক্ষমতায় টিকে থাকার চাবিকাঠি মূলত সেটাই। চিনির দাম বাড়বে কি কমবে তা নিয়ন্ত্রণ করে রাজনীতি এবং কারবারিদের জোট। একই কথা ওষুধের কারবারেও। এপ্রিল মাস থেকে এক ধাক্কায় ওষুধের দাম অনেকটাই বেড়ে গেছে। গত 5 বছরে এই ওষুধের দাম কতটা বেড়েছে সেটা আমজনতার অজানা নয়। ঘটনা হলো এসবের কোনো কিছুই কিন্তু মোদি বা বিজেপিকে ভাবায় না। পেঁয়াজের দাম রেকর্ড পার করলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় বলেন তিনি শাকাহারী, পেঁয়াজ খান না। এটাই বিজেপির রাজনীতি। এই রাজনীতির জের পড়েছে অর্থনীতিতেও। ভোটের পর পরিস্থিতি কোথায় যেতে পারে ভাবলেও ভয় হয়। এর সঙ্গে পশ্চিম এশিয়ার যুদ্ধ যদি যুক্ত হয় তবে জিনিসপত্রের দাম কোথায় যাবে তা এখনই আঁচ করা যাচ্ছে না। যে সরকারি ক্ষমতায় আসবে তাদের এই সমস্যার মুখোমুখি হতে হবে। কিন্তু মোদি জিতলে কি হবে? তিনি জিতলে এই পরিস্থিতির ফায়দা পুরোপুরি তুলতে চাইবে মোদি বন্ধু শিল্পপতিরাই। তারাই ভোটে মোদির ভাবমূর্তি তৈরির জন্য প্রচারে কোটি কোটি টাকা ঢালছে, আর তাদের এই ঋণ শোধ করতে হবে মোদিকে। তাই খোলা ছুট দেওয়া হবে সব ক্ষেত্রেই। ডেলয়েটের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে মূল্যবৃদ্ধিকে আর 4% বাঁধা সম্ভব হবে না। দেশের টাকা আরও দুর্বল হবে। গরিব ও মধ্যবিত্তের নাভিশ্বাস উঠবে সংসার চালাতে। তাদের ত্রাহি ত্রাহি রব শুনে অর্থমন্ত্রী আবারও বলবেন তিনি এটা খান না, ওটা খান না, তাই এসব নিয়ে ভাবেনও না।
সাধারণ মানুষের জন্য বরাদ্দ থাকবে বিনামূল্যের রেশন। তাই 400 পার হলেও আমজনতার দুরবস্থা তো কমবেই না, বরং তা ভয়াবহ হওয়ার ইঙ্গিতে কিন্তু পাওয়া যাচ্ছে। এসব ইস্যু থেকে ভাবনা ঘোরাতে আরও টাকা ঢালা হবে অসত্য প্রচারে, বিতর্কিত জায়গায় তৈরি হবে আরও মন্দির, তরুণ যুবকদের একটা বড় অংশকে উগ্র জাতীয়তাবাদ এবং হিন্দুত্বের মিশ্রণের সিরাপ খাইয়ে বুঁদ করা হবে। একটার সঙ্গে আর একটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, তা অর্থনীতি হোক কিংবা উগ্র মেরুকরণই হোক, কোনোটাকেই তাই বাদ দেওয়ার উপায় নেই। আশঙ্কাটা এখানেই, এই চক্রব্যূহ থেকে মুক্তির পথ কি তা কিন্তু জানা নেই আপনার মতো শিক্ষিত মানুষেরও। এ ব্যাপারে আপনি কি মনে করেন জানাবেন নিচের কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আপনাদের এই সামান্য কাজটুকু আমাকে আরও বেশি করে শক্তি যোগাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।